ঘণ্টার শব্দ শুনে ঘুম ভাঙার আমার এই অভ্যেসটা দীর্ঘ 10 বছর ধরে চলে আসছে। পরিবর্তনই সংসারের একমাত্র অপরিবর্তনীয় বস্তু, এই কথা তো আগেই শুনেছি। এবার মনে হয় রোজ সকালের এই ঘণ্টাধ্বনি শুনে আমার ও বোধ হয় বাড়ির অন্যান্যদেরও ঘুম ভাঙাটাও এবার আরেকটি অপরিবর্তনীয় ঘটনা বলে গণ্য হবে। ঘুম ভাঙে না কেবল শ্রীমান বিরূপাক্ষ সান্যালের, কারণ মহাশয় আদৌ ঘুমান বলে তো আমার মনে হয় না। সূর্য ওঠার আগে উঠে শরীরচর্চা ও জল গ্রহণ করা, তারপর স্নান সেরে শুদ্ধ কাপড়ে গৃহদেবতার পুজো সেরে দাঁতে অন্ন কাটা, শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত বসন্ত স্থানকাল পাত্র ভেদে কখনোই বিরুদার এই নিয়মানুবর্তী জীবনের কোনো পরিবর্তন হয়নি, আর ভবিষ্যতেও হবে বলে আমার মনে হয় না। ওর কথায় আবাল বৃদ্ধ বনিতার সকলের রোগে ভোগার একটাই মূল কারণ, আর সেটা হলো বিশৃঙ্খল জীবনযাপন। সবাইকেই ও এমনটাই করতে বলে। আমিও মাঝে মাঝে হুজুগে পড়ে ওকে অনুসরণ করতে যাই বটে, তবে বলতে দ্বিধা নেই যে আমার দ্বারা ওসব হয় না। যমজ ভাই হওয়া সত্ত্বেও তখন মনে হয় বিরুদা যেন অন্য জগতের মানুষ, নিশ্চয়ই কোনো আলাদা ঐশ্বরিক ক্ষমতা আছে ওর। এসব 7-5 ভাবতে ভাবতে ঘুম জড়ানো চোখে উঠে বাথরুমে গেলাম। হাত মুখ ধোয়া ও বড় কাজ সেরে বসার ঘরে সোফায় এসে বসেছি, এমন সময় সত্য সাধক বিরূপাক্ষ সান্যাল ওরফে আমার যমজ ভাই বিরুদা পুজোর থালা হাতে এসে হাজির। মাথায় ঘাড় অবধি লম্বা কালো ঘন চুল, আর মুখের গোফদারিও বেশ সাধকের মতো। বলিষ্ঠ চেহারা, লম্বায় আন্দাজ 5.5 ফুট। যমজ হলেও বিরুদা আমার থেকে মিনিট খানেকের বড়, তাই আমি ওকে দাদা বলেই ডাকি। এসবের একটা বেশ মজার কাহিনী আছে, অন্য একদিন বলবো ক্ষণ। বিরুদা আমার হাতে 2টো কাটা ফল আর গুজিয়া দিয়ে বলল, আগে মিষ্টিটা খেয়ে তারপর ফলটা খাবি। আমি যথারীতি সেটা মাথায় ঠেকিয়ে মুখে পুড়তে যাব, বিরুদা বিরক্তির সুরে বলল, আগে জল খেয়েছিস? খাসনি তো? আমারও খেয়াল হলো ঠিক তো, আমি তো সকালের জল খেতেই ভুলে গিয়েছিলাম, কিন্তু বিরুদা সেটা বুঝলো কি করে? বিরুদা আমার মুখের দিকে তাকিয়ে আমার মনের কথাটা চট করে আন্দাজ করে নিয়েই বলল, যতই বড় হয়ে স্কুলের ছেলেদের পড়িয়ে পিটিয়ে পয়সা রোজগার করো না কেন বাবা জীবন, তুমি এখনো আমার কাছে সেই ছোট্ট বিষ্টুই আছো। সকালে ঘটি থেকে জল গলায় ঢালিস ঠিকই, কিন্তু ঠিকঠাক পারিস না, তাই গোপদারির চুলেও জল লেগে থাকে। আজ সেটা নেই, তাই মনে হলো আর কি। শখ করে গোপদারি রেখেই তো কাল করলে বাঁচা। নে এবার জল না খেলে খেয়ে নে, আমি কাপড়টা ছেড়ে আসি। আমার কাছে ওর এই ক্ষমতার পরিচয় নতুন না, তবে প্রতিবারের মতো এবারও বিস্মিত না হয়ে পারলাম না। বিরুদার এই বাজ পাখির মতো চোখকে ফাঁকি দেয় কার সাধ্যি? বৈঠকখানায় দুজনে বসে নানাবিধ আলোচনায় মেতে উঠলাম। মা এসে দুজনের জন্য চা জলখাবার দিয়ে গেলেন। এমন সময় টেলিফোনটা বেজে উঠল। আমি বললাম, এই সকাল সকাল আবার কার ফোন এলো? নিশ্চয়ই ওপারের ব্যক্তি কোনো বিশেষ দরকারে ফোন করেছে, না হলে এমন শীতের সকালেই। এই বলে বিরুদা উঠে গিয়ে রিসিভারটা কানে তুলল। ওর এই অনুমানের কারণ আমি জানি। ওর গোয়েন্দাগিরির দৌলতে এর আগেও বহুবার এমন সময় অসময়ে পুলিশ মহল ও অন্যান্য জায়গা থেকে ফোন এসেছে। উপর মহলে ওর নাম ডাক ও খাতির যথেষ্টই ভালো। ফোনের ওপারের ব্যক্তিকে ঠিক বোঝা গেল না, তবে বিরুদার কথাগুলো শুধু এইভাবে শুনতে পেলাম। হ্যালো, হ্যাঁ বলছি। আপনি? ও নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ 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 নির্দ্বিধায়। আচ্ছা আচ্ছা, বুঝলাম। ও বেশ বেশ, আপনি একদম চিন্তা করবেন না, আসুক ওটা, তারপর আমি আপনাকে খবর দিচ্ছি। না না, এইভাবে বলবেন না, এটা আমার কর্তব্য। বেশ বেশ, হ্যাঁ হ্যাঁ রাখুন। ফোনটা রেখে বিরুদা বেতে চেয়ারটিতে এসে বসলেন। আমি প্রশ্ন করলাম, কি গো, কার ফোন? বিরুদা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, অগ্নিশ্বর সেন, বিজয়গড়ের জমিদার পুত্র। বিজয়গড় মানে সেই বিখ্যাত রক্তমুখী নীলা যাদের কাছে আছে সেই সেন পরিবার? হ্যাঁ, তবে সেই নীলা তো শুনেছি ওনাদের পূর্বপুরুষের কাছে ছিল, এখন আছে কিনা কেই বা জানে।
তা উনি কি বললেন? কোনো সমস্যা? সমস্যা তো বটেই, তবে কি সমস্যা সেটা খোলসা করলেন না। বললেন ওনার খাস পেয়াদা দিয়ে পোস্ট অফিসে চিঠি দিয়েছেন, তাতেই সব লেখা আছে। সেটা হয়তো আজ এসে পৌঁছালো বলে। ভদ্রলোকের গলার স্বর শুনে মনে হলো সমস্যাটা বেশ গুরুতর, এবং সেটার মধ্যেও কিরকম একটা গোপনীয়তা রয়েছে। বোধহয় পারিবারিক কিছু, বা দেখা যাক। আগে থেকেই এত ভেবে মাথা খারাপ করার মতো কোনো কিছুই হয়নি। এই বলে বিরুদা চায়ের অবশেষটুকু শেষ করে খবরের কাগজে মন দিল। আপাতত আমার স্কুলের ফাইনাল পরীক্ষা শেষ। একটি হাই স্কুলে আমি গণিতের শিক্ষক। বছর 3-4 হলো যোগ দিয়েছি। মাস গেলে যা মাইনে পাই তার সিংহভাগই আদর্শবান মধ্যবিত্ত পরিবারের যোগ্য সন্তানের মতো সংসার খাতে দান করি। নিজের স্বপ্ন ও শখের গোয়েন্দাগিরি এতদিনে বিরুদারও একটা পোক্ত পেশা হয়ে উঠেছে। বাপ মরা এই সংসারে আমি, মা, বিরুদা আর 2 জন চাকর। 2 ছেলের রোজগারে সংসার বেশ সচ্ছল বলাই যায়। বাবার ইচ্ছা ছিল বড় ছেলে বিরূপাক্ষ ব্যারিস্টার হোক, কিন্তু গোয়েন্দাগিরি বিরুদা মজ্জায় মজ্জায় লেখা। নিজের স্বপ্ন পূরণ করার রাস্তায় ও কারোর মতভেদ পছন্দ করেনি কোনোদিন। এই নিয়ে বাবার সাথে ওর অনেক ঝামেলা হয়েছে, কিন্তু বিরুদার জেদকে হার মানায় কার সাধ্যি। সেই জন্যই বোধহয় আজকের এই অপরূপী দুনিয়ায় জন্মেছে দুধে গোয়েন্দা বিরূপাক্ষ স্যান্নাল। থরি সত্য সাধক, সত্যের সাধনা এবং সত্যের সন্ধানই যা জীবনের এক এবং অদ্বিতীয় লক্ষ্য। গোটা ঘরটায় একটা নিস্তব্ধতা। আমি মনে মনে ভাবছি আমাদের এবার বিজয়গড় যাওয়া হবে কিনা। আশ্চর্যজনকভাবে আজ পর্যন্ত যতগুলো এমন বাইরে গিয়ে সলভ করার কেস বিরুদার কাছে এসেছে তার বেশিরভাগটাই পড়েছে আমার স্কুলের ছুটি থাকার সময়। ফলে বিরুদার সহকারী অনুজ হয়ে আমিও সেই সব জায়গায় গিয়েছি, ওর সাথে থেকেছি, দেখেছি আর নতুন করে মানুষ চিনেছি, আজও চিনছি। নীরবতার মধ্যে দুজনে এভাবে কতক্ষণ নিজেদের ভাবনায় ডুবেছিলাম খেয়াল নেই। হঠাৎ চেনা একটা কণ্ঠস্বরে আমরা চমকে উঠলাম। মালি শিবরাম হাতে একটা কাগজের খাম নিয়ে দাঁড়িয়েছে। বদ্দা বাবু, এই আপনাদের নামে চিঠি আইছে। গাছে জল দিচ্ছিলুম, তা পোস্ট অফিসের লোক দিয়ে গেল। ও হ্যাঁ, দাও। বলে বিরুদা হাতের খোলা খবরের কাগজখানা ভাঁজ করে টেবিলের ওপর রাখল। তারপর শিবরামের হাত থেকে চিঠি নিয়ে তাকে বিদায় দিয়ে আমার সামনে রাখল। চিঠিটা একটা মোটা কাগজের খামে ভরা, কমলা বর্ণের খাম। খামের ওপর কালি কলমে লেখা বিরুদার পুরো নাম। সেটা একবার চোখের একদম সামনে রেখে কিছুক্ষণ কি জানি দেখল, শুকলো। তারপর চিঠিটি বের করে খামটা আমার হাতে দিয়ে সেটা নিজের মনে পড়তে শুরু করলো। খামটা নিয়ে দেখলাম তার নিচের এক কোণে রশ্মি বিশিষ্ট সূর্য বা চক্র জাতীয় কিছু একটা আঁকা। বোধহয় বিজয়গড়ের সাবেগী প্রতীক চিহ্ন হবে। বিরুদা একবার পড়তে পড়তে যেন নিজের মনেই বলল, চিঠিটা হয়তো আজকালের মধ্যেই লেখা, তবে খামটা আরো আগের। কালির রং আর গন্ধ তো তাই বলছে। স্ট্রেঞ্জ। কি হয়েছে বিরুদা? আমি জিজ্ঞাসা করলাম। বিরুদা কিছু না বলে চিঠিটা আমাকে দিয়ে পকেট থেকে সিগারেট বের করে ধরালো। নিয়মানুবর্তী জীবনের এই একটা স্বভাব বিরুদার আছে, তবে ও কিন্তু নেশাখোর বলতে যা বোঝায় সেরকম নয়। ও শুধু হাতে কেস এলে গভীর চিন্তা করার সময় ওর সিগারেট টানার কথা মনে আসে। তখন আবার দার্শনিক বিরূপাক্ষ স্যান্নালের মুখে উল্টো সুর। বুঝলি বিষ্টু, জীবনটা অনেকটা প্যাডেল করা সাইকেলের মতো। ডাইনে বায়ে সামনে পিছনে সব দিকেই ভারসাম্য রেখে চলতে হয়, না হলেই ধপাস। জীবনেও তাই মাঝে মাঝে এসব করি আর কি। মুখ থেকে ধোঁয়াগুলো বেরোবার সময় যেন চিন্তার জটগুলো আস্তে আস্তে খুলে দিয়ে যায়। চিঠিটা হাতে নিয়ে পড়লাম। বেশ গুছানো সুন্দর বাংলা হাতের লেখা। চিঠির সারমর্ম এইরূপ: বিজয়গড়ের বহু আমলের পুরনো বর্ধিষ্ণু গ্রাম। তবে সেখানে ইদানিং একটা বিচিত্র সমস্যা দেখা দিয়েছে। গত 1 বছর কোথাও কিছু নেই, হঠাৎ গ্রামের কেবল জোয়ান লোকেরা কোনো হদিশ ছাড়াই উধাও হয়ে যাচ্ছে। পেয়াদা লাগিয়ে থানা পুলিশ করেও কোনো লাভ হয়নি। গ্রামের লোকের বিশ্বাস এসব নিশ্চয়ই কোনো অপশক্তির প্রভাব। পুলিশ প্রশাসনও এ নিয়ে হাল ছেড়ে দিয়েছে।
আপাতত বিজয়গড়ে এই প্রভাব দূর করতে জমিদার গিন্নির নির্দেশে যজ্ঞ করার আয়োজন চলছে। তবে কর্তা অগ্নিশ্বর সেনের বিশ্বাস এসবের পেছনে অন্য কারণ রয়েছে। সেটার সত্য উদ্ঘাটনের জন্যই তিনি বিরূপাক্ষ সেনালের সহায়তা কামনা করেছেন। অতি সত্বর বিরূপাক্ষর সেখানে যাওয়া প্রয়োজন। যাতায়াত বা থাকার সব ব্যবস্থা তিনিই করবেন। বিরূপাক্ষর উত্তরের অপেক্ষায় রয়েছেন। চিঠিটা বিরুদাকে ফিরিয়ে দিয়ে বললাম, ভূতের সাথে লড়াই তাহলে? বিরুদা মুচকি হেসে বলল, তাহলে তুইও মানছিস এসবই ভূতের কাজ? না, তা ঠিক নয়, কিন্তু আমি ভাবছি উনি ফোনেই তোমাকে সবটা বলতে পারতেন। এরকম ফোন আবার চিঠি, অদ্ভুত না? বিরুদা পরপর দুটো ধোয়ার রিং ছেড়ে ওপরের দিকে একবার তাকালো, তারপর বলল, সেটা কিছুটা খাম, আর ওই চিঠি লেখার ভিন্ন সময় দেখেই বোঝা যায়। হয়তো জমিদারবাবু চাইছিলেন অনেক আগে থেকেই এটা লেখার, কিন্তু কোনো কারণে তিনি পারছিলেন না। হয়তো ব্যাপারটা তিনি গোপনে করতে চেয়েছেন, হয়তো তার মনে হয়েছে কেউ ওনার কাজে ওনাকে বাধা দেবে বা অসম্মতি প্রকাশ করবে, তাই এই ব্যবস্থা। কিন্তু জমিদার ওনার কাজ লুকিয়ে করবেন, সেটাও আবার কারোর বাধা দেওয়ার ভয়। আমার কি মনে হতে আমি বললাম, হতেই পারে সংসারে ছড়ি ঘোরানো। আমার কথাটা শেষ হতে না হতেই বিরুদা তরাক করে লাফিয়ে উঠল। সাবাস বিষ্টু, এই জন্যই তো তোকে আমার সহকারী রাখি। সংসার মানে ওনার কাজে বাধা ওনার স্ত্রী। অধিকাংশ বিবাহিত পুরুষই প্রাণীটিকে একটু ভয় করেই থাকে। এবার সেটা কেন, কি জন্য, সেটা ওখানে গেলেই বোঝা যাবে। তার মানে তুমি ওখানে যাবে ঠিক করেছো? সিগারেটটা ছাইদানির মধ্যে গুজে দিয়ে উঠে দাঁড়ালো বিরুদা, তারপর বলল, তোর তো এখন ছুটিও আছে, জমিদারবাবুর অনুরোধ না হয় রাখাই যাক, কি বলিস? আমিও সম্মতিসূচক ঘাড় নাড়লাম। টেলিফোনে জমিদার বাড়ি যাওয়ার খবর দিয়েই রেখেছিল বিরুদা। পরদিন বেলায় জমিদারের খাস ফিটন গাড়ি আমাদের বাড়ির সামনে এসে হাজির। আমরা তৈরিই ছিলাম। জামা কাপড় ও অন্যান্য ব্যবহার্য জিনিস যা ওখানে দরকার লাগতে পারে সব গুছিয়ে নিলাম। বিরুদাকে দেখলাম ওর সাথের কোল্ড রিভলভারখানা ছোট কাঁধে ঝোলানো ব্যাগে ঢুকিয়ে নিতে। এটা ওকে চালাতে বহুদিন দেখিনি। গতবার তো শুধু এটা দেখিয়েই অপরাধীকে ধরেছে। তবে ও যে বিজয়গড়ের এসব ঘটনায় ভূত প্রেতের হাত বিশ্বাস করেনি তাতে আমি নিশ্চিত। মাকে বিদায় জানিয়ে দুজনে গাড়িতে চড়ে বসলাম। গাড়িতে ড্রাইভার ছাড়াও আরও একজন ভদ্রলোক ছিলেন। গায়ে কালো ফুলহাতা কোট আর পরনে ধুতি ও পায়ে মোজা এবং পামশু। পরিচয় করে জানলাম উনি বিজয়গড়ের নায়েব মশাই। গাড়ি আমাদের নিয়ে রওনা হয়ে গেল। রাস্তায় এটা ওটা সেটা নানা রকম কথা হতে লাগলো। সামনের সিটে আমি আর ড্রাইভার ছিলাম, পেছনে নায়েব মশাই আর বিরুদা। বিরুদাই বেশি এটা ওটা কথা বলছিল নায়েব মশাইয়ের সাথে। তবে লক্ষ্য করছিলাম ও কিন্তু একটি বারও আগ বাড়িয়ে নিজে থেকে বিজয়গড়ের সমস্যার কথা বলেনি, যতক্ষণ না নায়েব মশাই নিজে এই সমস্যার কথা তুললেন। বিরুদার এই পদ্ধতি আমি আগেই শিখেছি ওর কাছে। মানুষ নিজে থেকে আগে কোনো বিষয়ে কথা বললে তবে সে বিষয়ে তার মতামত কি সেটা কিছুটা ভালো বোঝা যায়, যদি সেটা জিজ্ঞাসাবাদের পর্ব না হয় তো। বিরুদার মতে আলাপচারিতার এইসব সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলোই অনেক গুরুত্বের দাবি রাখে। প্রত্যেকের মনোভাবটা বুঝে চলা খুব জরুরি। হয়তো দোষী নিজেকে ঢাকবার চেষ্টা করবে, তবুও সত্যতা প্রমাণের আগে সন্দেহের বাইরে কেউ না। নায়েব মশাইয়ের বয়স প্রায় 60-এর কাছাকাছি। ইতিমধ্যেই ওনার মাথার চুল সব পেকে গেছে এবং দাঁতও কয়েকটা পড়ে যাওয়ায় ফোকলা দাঁতের কথাগুলো শুনতে বেশ মজা লাগছিল। নায়েব মশাই বললেন, তুমি সবই জানো নিশ্চয়ই আমাদের বিজয়গড়ের কথা। বড় সমস্যার মধ্যে রয়েছে গায়ের লোক। ওদের মনে যা ভয় ঢুকেছে, যদি কোনোদিন না সব গা ছেড়ে চলে যায়। বিরুদা মাথা নেড়ে বলল, আপনার কি মনে হয় এসব কেন হচ্ছে? নায়েব মশাই কিছুক্ষণ বাইরের দিকে চেয়ে কী সব জানি ভাবলেন, তারপর বললেন, ভূতে যদি এসব করবে তবে শুধু বেছে বেছে জোয়ান লোকেদেরই কেন নেবে?
আর মেরে ফেললেও তার মৃতদেহটা তো অন্তত পাওয়ার কথা, তাই না? কিন্তু যে লোপাট হচ্ছে তার চুলের টিকিটা পর্যন্ত পাওয়া যাচ্ছে না। আমি কিন্তু এক মনে ওদের সব কথা শুনছিলাম। বিরুদা বলল, তা ঠিক। আর ওই যজ্ঞের ব্যাপারটা? ওটা তো নরহরি তান্ত্রিকের নির্দেশে আমাদের জমিদার গিন্নি করাচ্ছে। নরহরি তান্ত্রিক? সেটা আবার কে? তাহলে বলি ঘটনাটা, শোনো। বছর খানেক আগের কথা। জমিদার মানে আমাদের বড় খোকা অগ্নিশ্বরের একবার খুব অসুখ করেছিল। কি এক অজানা অসুখ! কত ডাক্তার বদ্যি দেখেও ঠিকঠাক ভাবে সুস্থ করা গেল না। গায়ে এমন সময় হঠাৎ একদিন উদয় হলো এই নরহরি তান্ত্রিক। লোকমুখে শোনা গেল শ্মশানের এই তান্ত্রিক নাকি সাক্ষাৎ ধন্বন্তরী। সবার সব রোগ জ্বালা দুর্দশা ভালো করে দেয় এনার কৃপায়। কোথা থেকে এসেছেন বলতে পারিনি। জমিদার গিন্নি মানে আমাদের রানীমার কথায় এনাকে তলব করা হলো। সাধু বাবা এসে রোগী দেখে কিসব জড়িবুটি দিয়ে গেলেন। দিন তিনেকের মধ্যেই অগ্নিশ্বর ভালো হয়ে ওঠে। আর সেই থেকেই জমিদার বাড়িতে নরহরি তান্ত্রিকের খাতির বাড়লো ওর আনাগোনা। রানীমা তো শুনলাম একদিন ওনার কাছে কিসব ঈশ্বর দীক্ষা টিক্ষা নিলেন। গায়েও বেশ ভালোই নাম করে ফেললেন সাধুজি। হয়ে উঠলেন রানীমার প্রিয় গুরু বাবা। এই আর কি। তারপর থেকে এখানে আছেন, মাঝে মাঝে শ্মশান থেকে ধুনি জ্বালিয়ে ধ্যান ট্যান করেন। বিরুদাকে লক্ষ্য করলাম মন দিয়ে সবটা শুনল। তারপর বলল, তান্ত্রিকের কাছে দীক্ষা? মজার ব্যাপার বেশ। আচ্ছা, উনি আসার পরই এসব হারিয়ে যাওয়ার ঘটনা শুরু হয়েছে নাকি আগেই? উনি ঠিক কবে গায়ে এসেছেন জানি না, তবে হ্যাঁ, উনি জমিদার বাড়িতে আসার আগেও দু একজনের নিরুদ্দেশের খবর শুনেছিলাম যতদূর মনে পড়ে। এই মাসটায়ক হলো সেটা একটু বেড়েছে, প্রতি মাসে 2-4 জন করে। আপনাদের রানীমা কি চান না আমি ওখানে যাই? বিরুদার এই প্রশ্নে দেখলাম কিছুটা অবাক হয়ে ওর দিকে তাকালেন নায়েব মশাই। বোধহয় এটা তিনি আশা করেননি। একটু গলা ছেড়ে বললেন, বোধহয় অগ্নিশ্বর এটা একটু গোপন রাখতে চায়, কেন তা জানি না। বিরুদা আর কিছু বলল না। কথাবার্তার মধ্যে অনেকটা রাস্তায় পার করে এসেছি। প্রায় ঘন্টা 2 হয়ে গেল আমরা রওনা হয়েছি। শহরের ইট কাঠ পাথরের অট্টালিকায় ঘেরা পরিবেশ ছাড়িয়ে কখন যে সবুজ শস্য শ্যামলা প্রকৃতির বুক চিরে যাওয়া পিচের রাস্তায় আমাদের গাড়ি ঢুকেছে তা খেয়ালই করিনি। সত্যি শহরের ওই 4 দেওয়ালে ঘেরা জীবন আর ব্যস্ততার মাঝে গ্রামের এই খোলা হাওয়ায় শ্বাস নেওয়ার যে মজা, তার সাথে গ্রাম্য বাতাসে ভেসে থাকা জানা অজানা নানা রকম রহস্যের গন্ধ মেখে বিরুদার সাথে জমজমাট একটা কেসের সমাধান ভেবেই ভিতরে ভিতরে একটা রোমাঞ্চ বোধ করছিলাম। বেশ কিছুক্ষণ সবাই চুপচাপ। আমি নিস্তব্ধতা ভেঙে বললাম, তা নায়েব মশাই, আমাদের বিজয়গড় যেতে আর কতক্ষণ লাগবে? এই আর মিনিট 15-20 মধ্যেই প্রতাপগড় রেল স্টেশন এসে পড়বে। সেটা পেরোলেই আমাদের বিজয়গড়ের সীমানা পড়ে যাচ্ছে। বড় জোর 8 ঘন্টা মতো লাগবে। রাস্তায় আর কোনো কথা হলো না, যদিও 8 ঘন্টা লাগলো না। 20 মিনিটের মধ্যেই ড্রাইভার গাড়ি এনে দাঁড় করালো একটা বেশ উঁচু প্রবেশদ্বারের সামনে। সেটার দুরবস্থা দেখেই বোঝা যায় অনেককাল আগের তৈরি। অযত্নে পড়ে থেকে থেকে এখন কেবল মাথায় ভাঙা সিমেন্টের বাঁধানো ছাউনি নিয়ে দুধারে 2টো পিলার দাঁড়িয়ে আছে, না জানি কত পুরনো ইতিহাসের সাক্ষী হয়ে। নায়েব মশাই বললেন, আমরা এসে গেছি। এই ভাঙা ফটকের মাঝের রাস্তাটা দিয়ে সোজা গেলেই জমিদার বাড়ি পড়বে। এই বিশু, তাড়াতাড়ি গিয়ে রামুকে ডেকে আন, বাবু দাঁড়িয়ে আছেন। ড্রাইভার বিশু গাড়ি থেকে নেমে রাস্তার সামনের দিকে ছুটে কোথায় যেন চলে গেল। এক এক করে আমরা গাড়ি থেকে 3 জন নামলাম। নায়েব মশাই বললেন, অগ্নিশ্বরের দাদু এই বিশাল প্রবেশদ্বারখানা বানিয়েছিলেন।
আমরা প্রায় 4 পুরুষ ধরে এই বংশের জমিদারিত্বে নায়েবের কাজ করে এসেছি। অগ্নিশ্বরের বাবা বিশ্বেশ্বর সেনের আমল থেকে আমি আছি। তিনিও এটার কিছুটা সংস্কার করেছিলেন বটে, তবে সরকারি শাসনে পড়ে তখন থেকেই আগের সেই জমিদারির ক্ষমতা ধীরে ধীরে হারাতে শুরু করে। এখন শুধু অগ্নিশ্বরের রূপে জমিদার বংশের অস্তিত্বটুকুই আছে, এই যা। নায়েব মশাইয়ের কথার মাঝেই দেখলাম রাস্তার উল্টো দিক থেকে দুটো গরুর গাড়ি এদিকে আসছে। দুলকি চালে এসে সেগুলো আমাদের সামনে ফটকের দিকে মুখ করে দাঁড়ালো। একটা গাড়িতে ছইয়ের ভেতর মালপত্র সব তুলে দেওয়া হলো, সেটা সামনে চলতে লাগলো। আরেকটাতে আমরা 3 জন উঠে বসলাম। বিশু গাড়িটা নিয়ে সামনের দিকে চলে গেল। বোধহয় ওদিকে কোথাও পার্ক করার জায়গা আছে। বেশ চওড়া মাটির রাস্তা দিয়ে গাড়ি চলতে লাগলো হেলে দুলে। বিরুদা বলল, এইসবের কি দরকার ছিল? আমরা হেঁটেই যেতে পারতাম। কি রে বিষ্টু, তাই তো? আমি মাথা নাড়লাম। নায়েব মশাই হেসে বললেন, এ মাছি, ছি ছি ছি, তোমরা সেই বংশের অতিথি, একটু আপ্যায়ন তো করতেই হবে। আর তাছাড়া এখন তো তাও যৎ সামান্য। আগে যেভাবে আপ্যায়নের রীতি ছিল তা মাঝে মাঝে আমারও ভাবলে চোখ ছানা বড়া হয়ে যায়। এই বলে নায়েব মশাই অতীতের গল্প, জমিদারি ব্যবস্থা, গ্রামের হাল হকিলত, কোথায় কি আছে এসব শুরু করলেন। বিরুদাকে দেখলাম কথার মাঝে সোনার ভঙ্গিতে হুঁ হাঁ করলেও ওর বাজ পাখির মতো তীক্ষ্ণ চোখ দুটো দৃষ্টি বাইরের পরিবেশে ঘোরাফেরা করছে। একটু কিছু সূত্র যদি পাওয়া যায়। সূত্র যে সব সময় সূত্র হিসেবেই দেখা যায় তা নয়। কেবল বিরুদার ওই কোনো জিনিসকে অন্যভাবে দেখার ক্ষমতায় সাধারণ জিনিসের মধ্যে থেকেও সূত্রকে টেনে বের করে। হঠাৎ কিছু একটার দিকে তাকিয়ে বিরুদা একটু যেন নড়ে চড়ে বসলো। ছইয়ের বাইরে আস্তে করে মুখটা বাড়িয়ে আবার ঢুকিয়ে নিয়ে নায়েব মশাইকে বলল, ওই ভাঙা মন্দির আর ওই তেঁতুল পাকুড় গাছের ঘেরা জায়গাটা শ্মশান নাকি? হ্যাঁ, ওটাই এখন শ্মশান হয়েছে। এখন মানে? আগে অন্য কোথাও ছিল নাকি? হ্যাঁ, এর আগে ওর পিছন দিকে শ্মশান ছিল, সে জায়গায় এখন বন হয়ে আছে। তান্ত্রিকের নির্দেশে এই শ্মশান করা উপযুক্ত জায়গা। এই বনের দিকে করলে নাকি অশুভ শক্তি সুযোগ পাবে মরদেহ পেয়ে এটাতে ভর করার। সেই জন্য আজ গায়ের এই দুর্দশা। বিরুদা মুখ বেঁকিয়ে ঘাড় নাড়ল, তারপর দুবার জোরে নাক টেনে বলল, হলুদ পোড়ার গন্ধ। আমি আর নায়েব মশাই প্রায় একসঙ্গেই বলে উঠলাম, হলুদ পোড়া? হলুদ পোড়া? গ্রামে ভূতে ভর করেছে, হলুদ পুড়লে নাকি আত্মাও ভয় পায়। গাড়ি এসে এক জায়গায় থামতেই নায়েব মশাই বললেন, চলো, আমরা এসে গেছি জমিদার বাড়ি। আমরা গাড়ি থেকে নামলাম। বিরাট অট্টালিকা, তবে অবস্থা খুব একটাও বিরাট কিছু নয়। অতি প্রাচীন ইতিহাসের ছোঁয়া যেন লেগে রয়েছে বাড়ির প্রতিটি দেওয়ালে। বাড়ির ও গ্রামের অন্যান্য ইতিহাস নায়েব মশাই আমাদের পথে আস্তে আস্তে অনেকটাই বলেছেন। ধরাধরি করে সব মালপত্র নামানো হলো। দারোয়ানকে বলা হলো বাড়ির ভেতর খবর পাঠাতে। বিরুদা দেখলাম গাড়ি থেকে নেমে আড়মোড়া ভাঙতে ভাঙতে এদিক ওদিক তাকাচ্ছে। আমার সামনে এসে মুখ নিচু করে বলল, কিরে, কি বুঝছিস? বিষয়টা খুবই গোলমেলে। রাজা এটা চায় তো রানী ওটা চায়, কে কি চায় কিছুই তো বোঝা যাচ্ছে না। মাঝখান থেকে আবার কোথাকার কোন তান্ত্রিক এসে বসলো। কিন্তু তান্ত্রিকের সাথে তো এইসবের যোগ নাও থাকতে পারে, তাই না? তার এই সময় এসে বলা বা যোগ্য করা নিতান্তই হয়তো কাকতালীয়। বাবাজির দর্শন তো একবার পেতেই হচ্ছে। বাড়ির মূল ফটকের বাইরেই আমরা দাঁড়িয়েছিলাম। ভেতর থেকে দারোয়ানের সাথে বছর 40-এর এক সুপুরুষ ব্যক্তি এগিয়ে আসছেন। মাথায় ঠিক বিরুদার মতোই বড় চুল, ফর্সা কামানো মুখে কেবল নাকের নিচে ফালি চাঁদের মতো সরু গোঁফ দেখে স্বয়ং কার্তিক ঠাকুর বলেই ভুল হয়। গায়ে পশমের চাদর জড়ানো, পরনে একটা সাদা পাজামা। আমাদের কাছে আসতে আসতে নায়েব মশাইয়ের উদ্দেশ্যে তিনি বললেন, আরে রবি কাকা, তুমি এনাদের এখনো বাইরে দাঁড় করিয়ে রেখেছো, ভেতরে নিয়ে চলে আসবে তো।
নায়েব মশাই কিছু বলার আগেই বিরুদা হেসে বলল, চিন্তা করবেন না জমিদার বাবু, শীতকালে এখানে এই রোদটায় দাঁড়িয়ে বেশ আরামই লাগছে। নায়েব মশাইকে আমিই বললাম এখানে দাঁড়াতে। ভদ্রলোক যে জমিদার সেটা ঠিকই বুঝেছে বিরুদা। তিনি আমাদের সামনে এসে হেসে বললেন, তা যা বলেছেন, কিন্তু কথাটা শেষ করতে পারলেন না তিনি। আমাদের দিকে হাঁ তাকিয়ে রইলেন। বিরুদা ওনার মনের ভাব বুঝতে পেরে হেসে বলল, নমস্কার, আমি সত্য সাধক বিরূপাক্ষ সান্যাল, আর ও আমার অনুজ এবং সহকারী বিষ্ণুপদ সান্যাল ওরফে বিষ্টু। আসলে আমরা যমজ ভাই, তাই আমাদের চোখ মুখের খুব একটা ফারাক নেই, অনেকটা একই দেখতে। ভদ্রলোক মৃদু হেসে অত্যন্ত মার্জিত স্বরে বললেন, ও আচ্ছা আচ্ছা, মাফ করবেন, আমি আসলে ঠিক বুঝতে পারিনি। নমস্কার, আমি অগ্নিশ্বর সেন, এই বিজয়গড়ের এককালীন জমিদারের একমাত্র বর্তমান অধিকারী। আর নায়েব মশাইয়ের পরিচয় আপনারা ইতিমধ্যেই হয়তো পেয়ে গিয়েছেন। আসুন আসুন, আপনারা ভেতরে আসুন, এতটা রাস্তা অতিক্রম করে এসেছেন। এই, কে আছিস রে? বাবুদের ব্যাগপত্র সব নিয়ে বাড়ির ভেতরে আয়। আসুন, আপনারা আসুন। সকলে মিলে বাড়ির ভেতরে গেলাম। বাড়ির বৈঠকখানাও বেশ বড়। দেয়ালে পুরনো আমলের নানা রকম সব বাঁধানো ছবি। মাথার ওপর মস্ত একখানা ঝাড়বাতি ঝুলছে। পাশাপাশি ও মুখোমুখি দুটো বড় সোফা ও চেয়ার। অগ্নিশ্বর বাবু চাকরকে ডেকে জলখাবারের কথা বলতে যাচ্ছেন। বিরুদা বাধা দিয়ে বলল, না না অগ্নিশ্বর বাবু, একই এত বেলা হয়ে গেছে, এখন আর জলখাবার খাবো না। খাবেন না? আচ্ছা বেশ, তাহলে আপনারা বরঞ্চ হাত মুখ ধুয়ে জামা কাপড় বদলিয়ে নিন, একেবারে না হয় দুপুরেই আহারে বসা যাবে। এই রামু, বাবুদের ওপরে ঘর দেখিয়ে দে, আর বাথরুমটা একটু দেখিয়ে দিস। আর শোন, যা যা লাগবে সব দেওয়ার ব্যবস্থা কর। রবি কাকা, তুমি একটু আমার ঘরে এসো না, কথা আছে। রামু নামের ভৃত্যটি আমাদের দোতলার একটা ঘরে নিয়ে গেল। মানুষের শোয়ার ঘর যে এতটা বড় হতে পারে তাই এটা না দেখলে বিশ্বাসও করতে পারতাম না। বেশ বড় নরম গদির বিছানা, তার সাথে আলমারি, টেবিল, চেয়ার, অন্যান্য স্বাভাবিক ব্যবহার্য জিনিস সবই ঘরে রয়েছে। হাত মুখ ধুয়ে জামা কাপড় বদলিয়ে বেশ আরাম করে নরম বিছানায় গা এলিয়ে দিলাম। মনে মনে ভাবলাম, এমন জমিদার বংশের ছেলে হলে না জানি কত সুখ ভোগ করতাম। বিরুদা একটা আলমারির সাথে লাগানো লম্বা আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। হঠাৎ একটা কথা মনে পড়ে যাওয়ায় ওকে বললাম, হ্যাঁ গো বিরুদা, তখন তুমি কী সব হলুদ পোড়া নাকি কী জানি বলছিলে গরুর গাড়িতে আসতে আসতে, সেটা কি ছিল গো? বিরুদা চুল আঁচড়াতে আঁচড়াতে বলল, কি ছিল তা তো আমিও জানি না ভাই, তবে হালকা একটা যেন হলুদ পোড়ার মতো গন্ধ পেলাম, এই আর কি। তখন আমরা যদিও কোনো গন্ধ পাইনি, তবে এটুকু নিশ্চিত ও পেয়েছে, মানে গন্ধটা নিশ্চয়ই ছিল। বিরুদার ইন্দ্রিয়গুলি যথেষ্ট শক্তিশালী এবং সেগুলোর প্রতি ওর নিয়ন্ত্রণও বেশ পোক্ত। বিরুদাকে বললাম, আচ্ছা রানীমা মানে অগ্নিশ্বর বাবুর স্ত্রীকে তো কোথাও দেখলাম না। আছেন হয়তো, বোধহয় বাবাজির কাছে ধম্মকম্মের জ্ঞান নিচ্ছেন। আচ্ছা তুই আপাতত এখানে থাক, আমি একটু আসছি। বলেই বিরুদা কোথায় জানি বেরিয়ে গেল। ওর এই আচরণ আমার ভালো করেই জানা। রহস্যের গভীরতা কতটা বা বিপদের আশঙ্কা কতটা সেটা বুঝতে প্রথম পদক্ষেপটা ও নিজেই বাড়ায়, তারপর সুযোগ বুঝে আমাকে মাঠে নামায়। অগত্যা আমি আর কী বা করি। এই দুদিনের সব ঘটনা যা লিখে রেখেছিলাম কিছু বাদ পড়ল কি না দেখতে লাগলাম। চেয়ারে বসে পড়তে পড়তে টেবিলে মাথা রেখে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। একটা ধাক্কা খেয়ে ধর্মর করে উঠে দেখি বিরুদা রাখছে। আর এই বিষ্টু, এই দিনের বেলা পড়ে পড়ে ঘুমাচ্ছিস কি রে? ওঠ, খেতে হবে, নিচে চল, সবাই আমাদের জন্য অপেক্ষা করে আছেন। চোখে মুখে জল দিয়ে নিচে নেমে এলাম। খাওয়ার ঘরে গিয়ে দেখি বিরাট ব্যাপার। বেশ লম্বা সুদৃশ্য একখানা টেবিলে থরে থরে সাজানো হয়েছে পঞ্চব্যঞ্জন। খাবারের গন্ধে মো মো করছে গোটা ঘর। ঘরে আমরা ছাড়াও উপস্থিত ছিলেন অগ্নিশ্বর বাবু, নায়েব মশাই, একটি বছর 17 ছোট ছেলে এবং বছর 45 এক মহিলা। আন্দাজ করছিলাম এনারা নিশ্চয়ই অগ্নিশ্বরবাবুর স্ত্রী ও সন্তান। অগ্নিশ্বরবাবু ওনাদের সাথে আমার পরিচয় করিয়ে দিলেন বিরুদার যমজ ভাই হিসাবে। ওনার স্ত্রীর আসল নাম রানী। আমাদের হাসি মুখে নমস্কার জানালেন। আমরা 4 জন খেতে বসলাম। রানী দেবী আমাদের খাবার পরিবেশন করার আগে
গলার রুদ্রাক্ষের মালাটা খুলে রাখলেন। খাওয়ার আয়োজন বিশাল, প্রায় 4-5 রকমের ভাজা, তুলা পাঞ্জি চালের ভাত, কাতলা মাছের মাথা দিয়ে ঘন মুগের ডাল, শীতের কফি, মাছের কালিয়া, খাসির মাংস আর ইত্যাদি ইত্যাদি, যাকে বলে একদম রাজকীয় বাঙালিয়ানা। বিরুদা হেসে বলল, আরে করছেন কি জমিদার মশাই, এত কখনো মানুষ খেতে পারে? আরে সে বললে কি হয়, এ আর এমন কি, তুমি কত বছর পর আমার বাড়ি এলে, আর এইটুকু আমার সাধ্যের মধ্যে আমি খাওয়াবো না? তা তুমি এখন সেই আগের মতোই মাছ মাংস সব খাও তো? বিরুদা একবার তাকালো অগ্নিশ্বরবাবুর দিকে। দুজনের মধ্যে চোখে চোখে কিছু একটা যেন কথা হয়ে গেল। আমি কিন্তু বুঝলাম না উনি কেন তুমি তুমি করে বিরুদার সাথে এমনভাবে কথা বলছেন যেন বিরুদা ওনার পূর্ব পরিচিত বন্ধুস্থানীয়। চুপ করেই রইলাম। আরে ব্রাহ্মণ মানুষ, পুজো আর্চা করি বটে, তা বলে তো আর টিকিধারী বৈষ্ণব নই। অতএব আর কাঁটা সবই চলে নিশ্চিন্তে। তা তোমার খোকা খেয়ে নিয়েছে? ভারী সুন্দর দেখতে হয়েছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ও আগেই খেয়ে নিয়েছে। নায়েব মশাই বোধহয় খাসির মাংস খান না, মাছের কালিয়া আর ডাল দিয়েই ভাত খেতে লাগলেন। খাওয়া দাওয়া প্রায় শেষের পথে এমন সময় ঘরের বাইরে খুব ভারী একটা গলার স্বর শোনা গেল। বোম বলে, বোম বোম বলে। আচমকা এরকম একটা ডাক শুনে চমকে উঠলাম। সাথে সাথে চাটনির বাটিটা টেবিলে ঠকাস করে বসিয়ে, ওই বাবা এসেছেন বলে এক ছুটে বেরিয়ে গেলেন রানী দেবী। কিছুক্ষণ পর ঘরে ঢুকলেন রক্তাম্বর পরিহিত জটা জুটধারী এক সাধু, কপালে তিলক, গায়ে ছাই মাখা, যেন সাক্ষাৎ শ্মশানবাসী শিব। লম্বা চুলের ডগা কোমর অবধি নেমে গেছে। এত বড় দাড়ি আমি কখনো আগে দেখেছি বলে মনে পড়ে না। ইনিই বোধহয় রানী দেবীর দীক্ষাগুরু নরহরি তান্ত্রিক। সাথে সাথে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন অগ্নিশ্বরবাবু আর নায়েব মশাই। ওনাদের দেখা দেখি আমিও উঠতে যাচ্ছিলাম, কিন্তু বিরুদা আমার হাঁটুতে বাঁ হাতে চাপ দিয়ে আমাকে বসিয়ে দিল। অগ্নিশ্বরবাবু বললেন, বাবা, আপনি এখন কিছু প্রয়োজন? সাধু কিছু বলার আগেই বিরুদা বলল, অতিথি অসময়েই আসেন অগ্নিশ্বর, আগমনের কোনো তিথি হয় না। সাধুজি যেন সেসব কথায় কান না করেই বললেন, আগামী সপ্তাহে বুধবার শুক্ল পঞ্চমী তিথিতে বিশেষ যজ্ঞ করতে চাই। বিশেষ নৈবেদ্য ও বলির প্রয়োজন। সেই ব্যাপারে তোমার সাথে একান্তে আলোচনা প্রয়োজন। খরচাপাতি, আয়োজন, এসব ঝামেলা তো আছেই। অগ্নিশ্বরবাবু কিছু প্রত্যুত্তর করার আগেই বিরুদা বলল, এত আয়োজন খরচার ঝামেলা করে কি লাভ ঠাকুর? সাধুজি এবার যেন একটু বিরক্ত হলেন। বললেন, কি লাভ মানে? এ গায়ের কল্যাণের জন্যই তো এত কিছু। আর তুমি কে হে আমার কাজের ওপর কথা বলছো? অধমের যদি কোনো অপরাধ হয় তো ক্ষমা করবেন ঠাকুর মশাই। আমি জমিদার বাবুর বন্ধু স্থানীয়। তবে একটা কথা না বললেই নয়, সেটা হলো এসব যজ্ঞ করেই গায়ের এসব সমস্যা দূর হবে বলে তো আমার মনে হয় না। তার মানে তুমি কি আমার ক্ষমতার ওপর সন্দেহ করছো নাকি? আমি সাধক, আমার ক্ষমতা তোমাদের মতো সাধারণ মানুষের ধারণার বাইরে। শৈব সিদ্ধান্ত কখনো খুলে দেখেছো? ডামরতন্ত্রের কতটুকুই বা জানো? এই গায়ের ওপর অশুভ পাতাল পিশাচের রোষ পড়েছে, সেসব থেকে এদের উদ্ধার করার দায়িত্ব আমার। বিরুদা সেসব কথায় কোনো কর্ণপাত করল বলে মনে হলো না। মনের আনন্দে বসে মাংসের হাড় চিবোতে লাগলো। সাধুজি তা দেখে যেন তেলে বেগুনি জ্বলে উঠলেন। এই মূর্খ অর্বাচীন, আমার সামনে বসে এখন মাংসের হাড় চিবোচ্ছিস? বাবা অগ্নিশ্বর, তোমার বন্ধুকে বলে দিও নিজের সীমা লঙ্ঘন না করতে। বিরুদা খেতে খেতেই বলল, খাবার ছেড়ে যে উঠতে নেই ঠাকুর, সংসারের অকল্যাণ হয়। কল্যাণ অকল্যাণের জ্ঞান এখন আমার তোমার থেকে শিখতে হবে। সাধুজি যেন রাগে গর্জে উঠলেন। বিরূপাক্ষ ও নরহরি তান্ত্রিক চেয়ে রইলেন একে অপরের দিকে। বেশ খানিকক্ষণ চলল এই দৃষ্টিদ্বন্দ্বের খেলা। একসময় রাগে দুটো দীর্ঘ নিঃশ্বাস ফেলে সাধুজি ঘর ছেড়ে গটগট করে বেরিয়ে গেলেন। খাওয়া দাওয়ার পর আমি ঘরে বিছানায় শুয়ে আছি। বিরুদা পশ্চিমের খোলা জানলাটার সামনে দাঁড়িয়ে সিগারেট টানছে।
বলে দিতে হবে না যে ওর মাথায় এখন চিন্তা ভাবনার নানা রকম ঝড় উঠছে। একে তো এসব নিরুদ্দেশের সমস্যা, তার উপর আবার এই সাধু এসে জুটেছেন। তন্ত্রমন্ত্র পিশাচ কি যে সব হচ্ছে কিছুই বুঝতে পারছি না। হঠাৎ দরজায় একটা টোকার শব্দ। আমি উঠতে যাচ্ছি, বিরুদা আমাকে থামিয়ে দিয়ে নিজেই গিয়ে দরজা খুলল। অগ্নিশ্বরবাবু। বিরুদাকে দেখেই বললেন, আসলে দেখতে এলাম যে আমার অতিথিদের কোনো সমস্যা হচ্ছে না তো। না না, কোনো প্রশ্নই ওঠে না, আপনি ভেতরে আসুন। এই বিষ্টু, অগ্নিশ্বরবাবু এসেছেন। অগ্নিশ্বরবাবু একবার এদিক ওদিক তাকিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। তারপর ঘরের একদম মাঝখানে চলে এলেন। বিরুদা বলল, অগ্নিশ্বরবাবু, যদি কিছু মনে না করেন তো একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ হ্যাঁ, বলুন না। আপনার স্ত্রী বোধহয় এইসব তদন্ত চান না, তাই না? সেজন্যই আপনি খাওয়ার সময় আমাদের আপনার বন্ধু হিসেবে পরিচয় দিলেন। অগ্নিশ্বরবাবু একটু চুপ করে থেকে বললেন, আসলে চান কি না আমি ঠিক জানি না, তবে উনি সাধুজিকে মনে প্রাণে বিশ্বাস করেন। ওনার বিশ্বাসে আঘাত লাগুক বা সেটা ভুল প্রমাণিত হোক, এটা উনি মানতে পারবেন না। আমিও তাই একটু গোপনীয়তা বজায় রাখছি। বুঝতেই পারছেন, সংসারী মানুষ, সব দিকটাই দেখে চলতে হয়। ভবিষ্যতে যদি এর জন্য কোনো কথা শুনতে হয় বা সমস্যায় পড়তে হয়, তবে আমি ক্ষমা প্রার্থী বিরূপাক্ষবাবু। অগ্নিশ্বরবাবু বিরুদার সামনে হাত জোর করলেন। বিরুদা হাত দুটো ধরে বলল, হেমা, ছিচি, এ কি করছেন? আমি এসব নিয়ে কিছুই মনে করছি না অগ্নিশ্বরবাবু। এ নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। আমি কথা দিচ্ছি, এই গ্রামের সব সমস্যার সমাধান করেই তবে আমার শান্তি। নায়েব মশাইয়ের মুখে আমি সমস্যার কথা শুনেছি, আপনার চিঠিও পড়লাম। শুধু আপনার একটু সাহায্য আমার লাগবে। আরে হ্যাঁ হ্যাঁ, বলুন না, কি লাগবে আপনার? গত 2-3 মাসের মধ্যে যে গ্রামবাসী নিখোঁজ হয়েছে তাদের পরিচয় বা ঠিকানা দিতে পারেন? বেশ তো, আর এমন কি কাজ, আমি এক্ষুনি আপনাকে কাগজে সবটা লিখে দিচ্ছি। ও, আর একবার থানায় আমাকে যেতে হবে। পুলিশ প্রশাসন তো এই ব্যাপারে সব জানেন নাকি? জেনেও তো কাজের কাজ কিছুই করতে পারছেন না ওনারা। থানা প্রতাপগড়। আপনি না হয় কাল সকালে যাবেন, আমি গাড়ির ব্যবস্থা করে দিচ্ছি। না না, তার দরকার। বিরুদার কথা শেষ হলো না। কিছু একটা দেখে ওর কথা বন্ধ হয়ে এসেছে। ও দৃষ্টি অনুসরণ করে দেখলাম দরজার নিচে সামান্য যে ফাঁকটা, সেখান থেকে কি একটা যেন সরে গেল। বিরুদা এক ছোটে গিয়ে দরজাটা খুলে ফেলল, কিন্তু কাউকে দেখতে পেল না। আমি ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলাম, কি হলো বিরুদা? বিরুদা এদিক ওদিক তাকিয়ে ঘরে ঢুকে এসে দরজাটা বন্ধ করে দিয়েই নিজের মনেই যেন একবার বলল, কে ছিল ওখানে? তারপর অগ্নিশ্বরবাবুর উদ্দেশ্যে বলল, বেশ, আপনি চিন্তা করবেন না, একটু খোঁজ খবর নেওয়ার দরকার আছে। আশা করছি খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়ে যাবে। অগ্নিশ্বরবাবু আমাদের বিদায় জানিয়ে চলে গেলে পর বিরুদা বলল, কেসটা বড়ই অগোছালো, বুঝলি বিষ্টু। যারা নিখোঁজ হয়েছে তাদের সম্পর্কে কিছু জানতে না পারলে এই বড় গাছের মূলটাই ধরা যাবে না। দরজার বাইরে কি কেউ আমাদের কথা শুনছিল? শুনছিল তো বটেই, তবে কেন? আর তুমি তখন খাওয়ার আগে কোথায় গিয়েছিলে? বাড়ির কাজের লোক দারোয়ানদের সাথে কথা বলছিলাম, দেখছিলাম ওরা এই সমস্যাটাকে কিভাবে দেখছে। আর রানী দেবীর সাথেও পরিচয় হলো। কি বুঝলে? সাধু এদের মনে ভূত পিশাচের ভয় বেশ ভালো করেই ঢুকিয়েছেন, আর গ্রামের লোকেদের এসব বিশ্বাস করতে বেশি সময় লাগে না। কিন্তু এসব করে সাধুর লাভ? সাধুর যে একটু হলো পেটে বিদ্যে আছে তা আমি নিশ্চিত। হতে পারে এই সুযোগে যা দুটো পয়সা হয়, আর নিজের প্রসারটাও বাড়বে আরো। না হলে কি? কিছু না, চল একটু ঘুম দেওয়া যাক। জমিদার মশাই যা পেট পুজো করিয়েছেন। বুঝলাম ও এখন আর কিছু বলবে না। দুপুরে খেয়ে দিয়ে ঘুম দেওয়ার স্বভাব বিরুদার কোনোদিনই নেই। তবে ওর ঘুম দেওয়া মানে যে কি তা আমি জানি। ওকে এখন বিরক্ত করা যাবে না। আমার খুব ঘুম পাচ্ছিল, তাই এদিকে পাশ ফিরে শুয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম যখন ভাঙল দেখি সন্ধ্যা হয়ে গেছে। বিরুদা ঘরে নেই। বেশ শীত করছিল। ব্যাগ থেকে মোটা চাদরটা বের করে গায়ে চড়িয়ে নিলাম। পশ্চিমের জানালাটা বন্ধ, বোধহয় বিরুদাই করেছে মশার জন্য। মুখ চোখ ধুয়ে ঘরের বাইরে দোতলায় বারান্দায় এলাম। সন্ধ্যার আবছা আধারে দেখলাম গ্রামটাকে। কাছে দূরে ছোট বড় অনেক কাঁচা পাকা বাড়ি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। শাক বাজার শব্দ, প্রদীপের আলোর মতো টিমটিমে আলো দেখা যাচ্ছে।
বোধহয় গায়ের লোক সন্ধ্যা দিচ্ছে। অদ্ভুত মায়া মাখানো একটা পরিবেশ। শহরের ধোয়া ধুলো ধোঁয়াশায় থেকে এই অনুভূতি কখনোই হয়নি। আমরা যে এখানে রহস্য সমাধান করতে এসেছি সেটা এক মুহূর্তের জন্য ভুলেই গিয়েছিলাম। হঠাৎ অন্ধকারে দেখি একটা কালো ছায়ামূর্তি জমিদার বাড়ি থেকে বেরিয়ে বড় রাস্তার দিকে চলে যেতে লাগলো। দূর থেকে ঠিক কে ওটা বুঝতে পারলাম না, তবে কেন জানি না মনে হলো এনার সাথে আগেই পরিচয় হয়েছে। অন্তত হাঁটা চলার ধরনটা সেরকমই মনে হচ্ছে। অন্ধকারে ধীরে ধীরে কালো মূর্তিটি মিলিয়ে যাচ্ছে। পিছু নেব কিনা ভাবছি, এমন সময় বিরুদাটাও কাছে নেই। এমন সময় পেছন ঘুরে দেখি নায়েব মশাই একটা লণ্ঠন হাতে দাঁড়িয়ে। আমি বললাম, কি ব্যাপার নায়েব মশাই, কিছু সমস্যা? নায়েব মশাই ফোকলা দাঁতে হেসে বললেন, সমস্যা তো অনেক কিছুই বাবা। তা এই বাড়িতে এসে দেখলাম ঘরের বিজলি বাতি কিছু জ্বলছে না। বেটা রামুটা গেল কোথায়? বলতে বলতে তিনি আবার কোথায় চলে গেলেন। আমি আর ঠান্ডায় দাঁড়িয়ে না থেকে ঘরে এসে আলো জ্বালালাম। আজকের সব ঘটনা পরপর লিখে রাখতে শুরু করলাম। বিরুদা ফিরল সন্ধ্যা 7টা নাগাদ। আমি এবার চেপে ধরলাম, কি গো, কোথায় কোথায় গিয়েছিলে বলো তো? বিরুদা তোয়ালেতে মুখ মুছতে মুছতে বলল, এই সন্ধ্যায় একটু গ্রামটা উপভোগ করছিলাম, বেশি কিছু নয়। সন্ধ্যায় যে বিরুদা শুধু গ্রাম উপভোগ করতে যাবে না তা আমি নিশ্চিত। নির্ঘাত কিছু সূত্র পেতেই ও বাইরে গিয়েছিল। ওকে সে কথা বলতে কোনো উত্তর না দিয়ে বলল, গ্রামের উত্তরে বেশ একটা পুরনো লাইব্রেরি আছে বুঝলি। জমিদারের কোনো পূর্বপুরুষ হয়তো শখ করে বানিয়েছিলেন, বেশ দারুণ। অনেক পুরনো ভালো ভালো বইও রয়েছে ওখানে, এই দেখে এলাম। একদিন তুইও যেতে পারিস। আমি এবার বেশ বিরক্ত হয়ে বললাম, কি বলছো? ঠিক করে বলো, কেসের কতটা কি কিনারা করতে পারলে? এই তো একদিন এলাম, এখন কি সব হয়? তা তুই কি কিছু দেখেছিস নাকি? বিরুদা মনে হয় সত্যি অন্তর্যামী, না হলে দেখার কথা তো আমি এখনো কিছু বলিনি। ও বুঝলো কি করে? বিরুদা আমার মনের ভাব বুঝে বলল, যাতে দেখতে পাস সেজন্যই তো তোকে এখানে রেখে যাওয়া। যাই হোক, সন্ধ্যায় দেখা সেই ছায়ামূর্তির ঘটনা সবটাই বিরুদাকে বললাম। ও শুনে ঘাড় নেড়ে বলল, বাবাজির ভক্ত টক্ত হবে হয়তো এ বাড়ির লোক। যাক, তুই সন্ধ্যায় চা খাবি না তো? আমি অগ্নিশ্বর বাবুকে না বলে এসেছি। এমনিতেও দুপুরে যা খেয়েছি, রাতে কিছু না খেলেও দিব্যি চলে যাবে। বাড়ির থেকে বাইরে এলেই সেই জীবনের স্বাভাবিক নিয়মটা কীরকম এলোমেলো হয়ে যায়। সেই রাতে আর কিছু ঘটল না। পরদিন উঠে দেখি যথারীতি বিরুদা নেই। সকাল সকাল চা জলখাবার খেয়ে কোথায় বেরিয়ে গেছে। মনে হলো নিশ্চয়ই থানায় গেছে। আমি আর কি করি, বাড়িতেই রইলাম। ইতিমধ্যে অগ্নিশ্বর বাবুর ছোট ছেলে অর্ধেন্দুর সঙ্গে আমার ভারী ভাব হয়ে গেছে। ওর সাথে থেকে ওকে নানা রকম গল্প বলে ছবির বইতে ছবি এঁকে দিয়ে সময় কাটালাম। বিরুদা ফিরল দুপুরবেলা। ফিরেই স্নান সেরে খাওয়া দাওয়া করে ঘরে ঢুকে গেল। চেয়ার নিয়ে খোলার জানলাটার সামনে বসে তাকিয়ে রইল বাইরের দিকে। হাতের জ্বলন্ত সিগারেট একটু একটু করে পুড়ে শেষ হচ্ছে। চিন্তায় এতটাই ডুবে গেছে বিরুদা যে ওর হাতে একটা জ্বলন্ত সিগারেট রয়েছে সেটাও ওর মাথায় নেই। ওর এই অবস্থা নতুন নয়। সেই সাথে এটাও বুঝলাম কেসটা মোটেও এতটা সহজ নয়। সিগারেটটা পুড়ে শেষ হতে হতে একটা সময় আগুনটা এসে ঠেকলো ওর আঙ্গুলের চামড়ায়। চমকে উঠে সিগারেটটা ফেলে দিল। আমি বললাম, কোনো কিনারা করতে পারলে? বিরুদা কপালে হাত ঠেকিয়ে বলল, গ্রামে যারা নিখোঁজ হয়েছেন তাদের ব্যাপারে খোঁজ নিলাম। সকলেই চলে যাওয়ার সময় জমানো টাকা পয়সার কিছুটা নিয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, এটা যদি ভূত পিশাচেরই কাজ হয় তবে তাদের টাকা পয়সা নিয়ে কী লাভ? অদ্ভুত তো। তার মানে এইটুকু নিশ্চিত যে নরহরি তান্ত্রিক স্রেফ বুজরুকি করছে। সে তো আগেই আমি বুঝেছি। আর তাছাড়া আগের দিন নায়েব মশাইয়ের একটা কথাও বেশ ভাবাচ্ছে। মানুষ মরলে তার দেহটাও তো পাওয়ার কথা, কিন্তু তা হচ্ছে না। তার মানে ধরা যেতে পারে ওরা জীবিত এই নিখোঁজ হচ্ছে, এবং তাও আবার নিজেদের টাকা নিয়ে। এরা যাচ্ছে কোথায় আর কেনই বা যাচ্ছে? আমার হঠাৎ কি মনে হতে বললাম, আচ্ছা তুমি যে বলছিলে বাবাজির দর্শনে যাবে? সে তো কালই হয়ে গেল। নায়েব মশাইয়ের থেকে শুনলাম উনি শ্মশানের ওধারেই থাকেন। তার ঠান্ডায় বন জঙ্গলে গিয়ে কাজ নেই।
এমন সময় অগ্নিশ্বরবাবু এসে খবর দিলেন থানা থেকে নাকি ফোন এসেছে বিরুদার নামে। বিরুদা নিচে গিয়ে কথা বলে এলো। ওকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে। ও কিছু উত্তর না দিয়ে একটা চিরকুটে কিছু একটা লিখে দিল। দেখলাম তাতে লেখা, যা ভাবছেন তা নয়, ভেতরে অন্য কিছু। দেখা হবে, DRG COC। এসবের বিন্দু বিসর্গ কিছুই বুঝলাম না। বিরুদা জানতো আমি এর মানে জিজ্ঞাসা করব, তাই আগে থেকেই বলে দিল, এখন কোনো প্রশ্ন নয়, কাল শনিবার, তান্ত্রিক হয়তো এখানে আসতে পারে। সুযোগ বুঝে খোকার হাত দিয়ে এইটি বাবাজিকে দিয়ে দিতে হবে, বুঝলি? আমি হয়তো থাকবো না, পারবি তো ঠিকঠাক করতে নাকি? একটু এদিক ওদিক হলেই কিন্তু সব গন্ডগোল হয়ে যাবে। কিন্তু কাল তুমি থাকবে না কেন? বোম ভোলে কেন আবার? তিনি আসবেন বলে। উত্তেজনায় সারা রাত ভালো করে ঘুমাতে পারলাম না, ছটফট করতে লাগলাম। বিরুদা দিব্যি ঘুমাচ্ছে। আমি নিশ্চিত ও সেই বড় গাছের মূলটা পেয়ে গেছে। এবার শুধু গাছে চড়ার পালা। পরদিন সকালে বিরুদা আবার কোথায় যেন বেরিয়ে গেল। আমি বসে থাকলাম বাড়িতেই। বারবার চিরকুটটা দেখে বোঝার চেষ্টা করলাম এটার অর্থ কি হতে পারে, কিন্তু না, কোনো কিছুই লাভ হলো না। হঠাৎ আবার সেই বোম বোম ডাক শুনলাম। নরহরি তান্ত্রিক এসেছে তার মানে। উফ, বিরুদার জবাব নেই। ওর অনুমান শক্তির পরিচয় আমি আগেও পেয়েছি। কিছুক্ষণ পর আমি ধীর পায়ে নিচে গেলাম। অর্ধেন্দু দালানে ঘোরাফেরা করছিল। আমাকে দেখেই বায়না ধরল গল্প শোনাতে হবে। ওকে কোলে তুলে বললাম, সাধু বাবা কী জন্য এসেছেন খোকাবাবু? অর্ধেন্দু জানালো কী সব যজ্ঞের ব্যাপারে কথা বলতে এসেছেন। আমি ওকে চিরকুটটা দিয়ে বললাম, বেশ বাবু, তোমার মা যখন থাকবে না, এটা সাধু বাবাকে দিয়ে বলো তোমার বাবার সেই বন্ধু দিয়েছেন ওনার জন্য। অর্ধেন্দুর বয়স কম হলেও বেশ চৌকস ছেলে, মানতেই হবে। কথা মতো ঠিক কাজ করলো। আর ফেরার সময় হাতে যেটা নিয়ে এলো সেটাও আমার কাছে অপ্রত্যাশিত ছিল। একটা চিরকুট, তবে এটা সাধুর দেওয়া। তাতে লেখা, আজ 10টা, শ্মশানের পিছনে, DRG COC প্লাস HER। সাধুজি কি রাতে দেখা করার কথা বলছেন নাকি? বিরুদাই এর অর্থ বুঝবে। বিকালে বিরুদা ফিরতে ওকে এটা দেখালাম। ও দেখে বলল, বেশ, তাহলে তুই চলে যা শ্মশানে রাত 10টা নাগাদ, সাধুজির দর্শন করে আসিস। মানে? আমি যাব মানে? তুমি কোথায় যাবে? আর এসব DRG COC এগুলোর মানে কি? আমি দারোগা বাবুকে নিয়ে ভূত ধরতে যাব, ততক্ষণ সাধুজিকে তুই ব্যস্ত রাখ। মাছ যে টোপ গিলেছে তাকে একটু খেলিয়ে না আড়ায় তুললে মজা নেই। এমন সময় অগ্নিশ্বরবাবু এলেন। কি ব্যাপার বলুন তো বিরূপাক্ষবাবু, সব ঠিকঠাক তো? না মানে রোজ রোজ কোথায় বেরিয়ে যাচ্ছেন আপনারা? সারাদিন বাইরে থাকছেন, কি ব্যাপার বলুন তো? কোনো সমস্যা হয়নি তো? আসুন জমিদার বাবু, সমস্যা হয়নি, তবে এবার সমাধান হবে। আজ রাতে আপনারা ঘরেই থাকবেন, আর দয়া করে জেগে থাকবেন, বাইরে বেরোবেন না। আজ রাতটা এটুকু কষ্ট দেওয়ার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, তবে কাল সকালের মধ্যেই আপনি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আশা করি। রাত প্রায় 10:30। সোয়েটারের ওপর মোটা চাদর গড়িয়ে ঠান্ডায় আমি দাঁড়িয়ে এই জনহীন শ্মশান প্রান্তরে। বিরুদা অনেক আগেই কোথায় বেরিয়ে গেছে, আমাকে বলেও যায়নি। সেটাই স্বাভাবিক। রহস্য উন্মোচনের সময় ওর নীরবতা ভাঙার সাধ্যবোধ হয় স্বয়ং ঈশ্বরেরও নেই। কিন্তু আমাকে এ কোন সমস্যায় ফেলে গেল? বিরুদার কথা অমান্য করার সাহস আমার নেই। ও কি আদৌ এখানে আছে কোথাও? যতদূর চোখ যায় নিঝুম নিশুতি, ঘুমাচ্ছে গোটা বিজয়গড়। এগোবো কিনা ভাবছি, এমন সময় শ্মশানের দিক থেকে লণ্ঠন নিয়ে একটা কালো মূর্তি এদিকে আসতে দেখলাম। একেই তো সেদিন জমিদার বাড়ি থেকে বেরোতে দেখেছিলাম, তাই না? লোকটা আপাদ মস্তক কালো চাদরে ঢাকা। আমার সামনে এসে চাপা গলায় বলল, বাবার সাথে দেখা করবেন তো? আমি ঘাড় নাড়লাম। এখানে বলে রাখি, বিরুদা আমাকে শিখিয়ে রেখেছে শুধু হ্যাঁ সূচক আর না সূচক ঘাড় নাড়তে। কোনটা কখন নাড়ব সেটা অবশ্য বলেনি।
মুখে কোনো কথা বলা যাবে না। আমি এই প্রশ্নে হ্যাঁ সূচক ঘাড় নাড়লাম। গলাটা কেমন চেনা চেনা মনে হলো তার। লোকটি আবার বলল, আগে চলুন, রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছি। বেশি চালাকি করার চেষ্টা করবেন না, নইলে শ্মশানেই শুয়ে দেব। আমি মুখ বুঝে যেতে লাগলাম। শ্মশান ভেঙে ঢুকতে লাগলাম বনের মধ্যে। দূরে শিয়ালগুলো ঠান্ডায় বার কয়েক ডেকে উঠল। লোকটা পেছন থেকে একবার করে বলতে লাগলো, ডাইনে বায়ে, এবার সোজা চলুন, ওই যে আলো দেখা যাচ্ছে। কিছুটা ঘন বনের ভেতর ঢুকে এসে দেখলাম একটা জায়গায় গোল করে পরিষ্কার করা। সেখানে ছোট্ট খড়ের ছাউনি, তার সামনে আগুন জ্বালিয়ে যজ্ঞের কিছু সামগ্রী নিয়ে বসে স্বয়ং সাধু বাবা নরহরিতান্ত্রিক। একবার পেছনে ঘুরে তাকালাম, লোকটা গেল কোথায়? সাধু আমাকে দেখতে পেয়েছেন, হাত নেড়ে কাছে ডাকছেন। এগিয়ে গেলাম, সামনে বসার নির্দেশ দিলেন। আগুনের সামনেটায় গিয়ে বসলাম। কি হতে চলেছে কিছুই জানি না। একটা চাপা উত্তেজনায় বুক টিপ টিপ করছে। তবে শীতের রাতে এই আগুনের পাশে বেশ আরাম লাগছিল, স্বীকার করতেই হবে। সাধু বললেন, তা শহরের বাবু, আপনিও এসব লাইনে, তাই দেখা করতে এসেছেন বুঝি? কিছুই বুঝলাম না, কিন্তু দেখা করতে এসেছি এটা তো ঠিক। তাই হ্যাঁ সূচক ঘাড় নাড়লাম। সাধু আগুনে একটু ঘি ঢেলে বললেন, তা সব রকমই চলে তো? এবার না সূচক ঘাড় নাড়লাম। হেসে সাধু বললেন, নিয়ে দেখুন না, বলেই যখন ফেলেছেন তাতে লজ্জা কি? বলে সাধু আমাকে অবাক করে দিয়ে নিজের বড় দাড়ির ভেতর হাত ঢুকিয়ে বের করে আনলো একটা ছোট প্যাকেট। তাতে সাদা কিছুর গুঁড়ো। আমার সামনে বাড়িয়ে বললেন, নিন নিন। আমি চমকে উঠলাম। বিষ নাকি? বিরুদার সাবধান বাণী ভুলে না না বলে উঠে দাঁড়িয়ে পড়লাম। সাধুর চোখে যেন দপ করে আগুন জ্বলে উঠল। কিছুক্ষণ কি ভেবে উঠে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বললেন, আমার সাথে মশকরা? কেটে রেখে দেব, শালা শুয়ারের বাচ্চা। বলেই নিজের ঝোলা থেকে প্রায় হাতখানেক লম্বা একটা ছোরা বের করে আনলেন। আগুনের আলোয় ঝকঝক করতে লাগলো সেটি। এই শীতের রাতেও মুহূর্তে আমার সমগ্র শরীর ঘেমে অস্থির হয়ে উঠল। আমি যে সম্পূর্ণ নিরস্ত্র। চোখের সামনে সাধুর একই রূপ দেখছি আমি। কিন্তু বিস্ময়ের তখনও অনেক কিছুই বাকি ছিল। সাধু ছোড়া হাতে আমাকে মারার জন্য উদ্যত হয়েছেন। হঠাৎ কান ফাটানো গুলির শব্দে আমি চোখ বুজে ফেললাম। চোখ খুলে দেখি রক্তে ভেসে যাওয়া হাত নিয়ে মাটিতে বসে পড়েছে সাধু। তার চোখে মুখে যন্ত্রণার ছাপ। ছোড়াটা ছিটকে দূরে পড়ে আছে। এমন সময় সাধুর পেছন থেকে একটা চেনা স্বর ভেসে এলো। বোধহয় আমার উদ্দেশ্যেই বলল, ওকে চণ্ডাল, চমকাও কেন? নহে ও ঘৃণ্য জীব, ওই হতে পারে হরিশ্চন্দ্র, ওই শ্মশানের শিব। বিরুদা, সেই পরিচিত রূপে আগুনের আলোর সামনে নিজের কোল্ড রিভলভার হাতে দাঁড়িয়ে সত্য সাধক বিরূপাক্ষ সান্যাল। বুঝতে পারলাম ততক্ষণে আশেপাশে ঘিরে যারা দাঁড়িয়েছে তারা হলো পুলিশের লোক। শালা হতবাগা রামুটা গেল কোথায়? বিরুদা সাধুর চুলের মুঠি ধরে দৃঢ় কণ্ঠে বলল, মুখে যা বলেছেন তার জন্য এই শাস্তি। হাতটা আমার ভাইয়ের গায়ে উঠলে উপরে ছিঁড়ে ফেলতাম। তারপর সাধুর মাথায় বন্দুক ঠেকিয়ে বলল, ইন্সপেক্টর, একে হাত করা পড়ান। বেআইনি মাদক পাচারকারী আর আমার নিরপরাধ ভাইকে খুনের চেষ্টা। জেলের ঘানি টানবে, চলো বাঁচাতো নেবার। ভোর হব হব। ঠান্ডা থাকলেও জমিদার বাড়ির বৈঠকখানা রীতিমতো গরম হয়ে উঠেছে। উপস্থিত বাড়ির সকলে বাধা হাতে মাটিতে উবু হয়ে বসে নরহরিতান্ত্রিক। রয়েছে পুলিশের লোক আর নায়েব মশাই। বিরুদা শুরু করল, আমি এখন যা যা বলতে চলেছি তা আমি ছাড়াও জানেন এই সাধু বাবা। কোথাও কোনো ভুল হলে উনিই শুধরে দেবেন, তাই তো বাবাজি? সাধু রাগে গড় গড় করে উঠলেন। প্রথমেই বলি, ইনি আসলে সাধুর ছদ্মবেশে থাকা এক মাদক পাচারকারী। কোকেন, হেরোইনের মতো নিষিদ্ধ ড্রাগসের ব্যবসা ও ড্রাগস চক্রে কাজ করাই এনার জীবিকা। পেটে হয়তো সাধনার কিছু বিদ্যে আছে, যা দিয়ে লোককে বোকা বানিয়ে নিজের কার্যসিদ্ধি করছিলেন। আপনি এসব কি বলছেন? ঠিকই বলছি রানী দেবী, সবটাকে শুনুন। প্রমাণ ছাড়া আমি কোনো মন্তব্য করি না। একটা জাদু দেখবেন নাকি? এই দেখুন।
এই বলে এক টানে বিরুদা সাধুর মুখ থেকে খুলে ফেলল দাড়ি হিসেবে লাগানো পরচুলা। এত বড় দাড়ির ভেতর যে এমন রহস্য লুকিয়ে থাকতে পারে তা আমার ধারণার বাইরে। ঘন চুলের জটার মধ্যে বাঁধা ছোট ছোট প্যাকেট, তাতে ভর্তি মাদকের গুঁড়ো। বিরুদা বলে চলল, অগ্নিশ্বরবাবু, একটু খেয়াল করে দেখবেন, সাধু বাবা এখানে আসার কিছুকাল আগে থেকেই এই নিরুদ্দেশী সমস্যা শুরু হয় এবং উনি আসার পর তা আরও বাড়ে। সাধুর কাজ ছিল শুধু আপনাদের বিশ্বাসটা অর্জন করা, আর রানী দেবীর কাছে উনি সেটাই পেয়েছিলেন। হ্যাঁ, উনি হয়তো আপনার রোগ সারিয়েছিলেন ঠিকই, সেই বিদ্যে উনি কোথায় পেয়েছেন তা উনিই জানেন। ব্যাস, সন্দেহ করার কেউ নেই। নিজের দলের সাথে পুরো দমে কাজে লেগে গেলেন তিনি। গ্রামের লোকেরা মানুষের এত জটিলতা বোঝে না। সাধুর বুজরুকিতে মুগ্ধ হয়ে কেউ কেউ রোজ তার ডেরায় ধর্ণা দিতে লাগলো। সাধুও বেছে বেছে তাদের রোজ একটু একটু করে নেশা করতে লাগলেন। সেটা এই নিরীহ গ্রামবাসীদের এতটাই পেয়ে বসলো যে তারা টাকা দিয়ে হলেও নেশা করতে যেত রোজ রাতে। একদম চরম মুহূর্তে তাদের নিরুদ্দেশ করে পাচার করা হতো বনের ভেতরের রাস্তা দিয়ে। বোধহয় এরা পরবর্তীতে এই দলের হয়েই কাজ করবে, তাই বেছে বেছে কেবল নেওয়া হতো খেটে খাওয়া জোয়ান লোকেদের। এদের মাথা পুরো ধুয়ে খেয়েছিল এই ভণ্ড যোগী। আর তারই মাঝে হলুদ পুড়িয়ে যাগযজ্ঞ করে ভূতের উপদ্রব বলে টাকা ছাড়া ধান্দায় থাকতেন। সেটা অবশ্য ওনার নিজের পাওনা, কাজ করবার জন্য। গ্রামের লোক ভাবতো দাড়ির ভেতর থেকে না জানি কোন মন্ত্র ওষুধ দেন সাধু বাবা, যে সব বেদনা দুঃখ যেন কিছু মুহূর্তের জন্য দূরে সরে যায়। তাই না নরহরিতান্ত্রিক? আহত বাঘের মতো রাগে ফুঁসতে লাগলেন সাধু। নায়েব মশাই বললেন, কিন্তু এসব যে মাদকের প্রভাব, তা তুমি বুঝলে কি করে? এই তল্লাটে যে বেআইনি ব্যবসা চলছে তার কানাকুচো খবর আমি ইন্সপেক্টর রায়ের কাছ থেকেই পাই। অবশ্য তার সাথে যে এই নিরুদ্দেশের সম্পর্ক থাকবে তা আমার মাথায় আসেনি। পরে আপনাদের এখানে পুরনো লাইব্রেরি ঘাঁটতে গিয়ে আমার হাতে পড়ল বিজয়গড়ের একটা খসড়া নকশা। সেখানেই পরিষ্কার দেখা যায় শ্মশানের পিছনের ওই জঙ্গল সরাসরি গিয়ে মিশেছে বড় রাস্তায়। এর মাঝে কোনো মানুষের আনাগোনার পথ নেই। এ পথে এসব বেআইনি ব্যবসা বেশ সুবিধাজনক। এদিকে যারা নিরুদ্দেশ হয়েছে তারা টাকা নিয়ে পালাচ্ছে, কিন্তু তাদের কোনো চিহ্নও পাওয়া যাচ্ছে না। সবাই জোয়ান বয়সের লোক, মাদক সেবনের উপযোগী। আর সেদিন আপনি তো বললেন সাধু নাকি কী সব আত্মা টাত্মার ভয় দেখিয়ে ওই বনে মরা পোড়াতে নিষেধ করেছেন। তার কারণ একটাই, ও পথে যেন মানুষের আনাগোনা না হয়। কেবল যারা মাদকের লোভে যেত তারাও সাধুর ভয়ে হয়তো কিছু কাউকে বলতেও পারতো না, আবার নেশার লোভ সামলাতেও পারতো না। এই সব নিয়ে আমি দুয়ে দুয়ে চার করি। শ্মশানে শিব সেজে ব্যবসা ভালোই ফেঁদেছিলেন সাধুজি। কিন্তু বিরুদা, ওই DRG COC এসবের মানে কি? এখনো বুঝলি না গর্ধব? ওগুলো কোড, ড্রাগ, কোকেন, হেরোইন এইসবের। এসব গোপন সূত্রে দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই মিস্টার রায়কে। এবার আমি ফাঁদ পাতি এটা বলে যে আমি এই পাচারের সাথে যুক্ত। সাধুজি খদ্দেরের নেশায় ফাঁদে পা দেয়, আমাকে দেখা করতে বলে, আর আমিও মাছ খেলিয়ে ডাঙায় তুলি। অগ্নিশ্বর বাবু রাগে কাঁপতে কাঁপতে বললেন, শয়তান সাধু সে যে এত ভণ্ডামি! হ্যাঁ, আমার পরিবার, আমার গ্রামের সাথে এতটা অন্যায়! অগ্নিশ্বর বাবু, আপনার বাড়ির লোকও যে এতে যুক্ত আছে। তার মানে? আমরা সবাই একসাথে বলে উঠলাম। বিরুদা হাঁক দিল, ওকে ভেতরে আনুন। সাথে সাথে দুজন কনস্টেবল ধরে আনলো কালো চাদর গায়ে দেওয়া রামুকে। বিরুদা বলল, এই যে বাচাদন, দরজার বাইরে দাঁড়িয়ে কথা শোনা, সন্ধ্যায় লুকিয়ে শ্মশানে গিয়ে সাধুর কানে খবর দেওয়া। বিষ্টু, কাল রাতে এই তোকে রাস্তা দেখাতে এসেছিল সাধুর চামচে, কিন্তু বোঝেনি যে বাপেরও বাপ থাকে। আমি এবার বুঝলাম কেন সেদিন সন্ধ্যায় রামু ঘরের বাতি জ্বালাতে পারেনি। অগ্নিশ্বর বাবু যেন নিজের চোখ আর কানকেও বিশ্বাস করতে পারছেন না। রামু তার পা জড়িয়ে কেঁদে বলল, আমারে ছাইডা দেন বাবু, বড় ভুল হয়ে গেছে। ওই সাধু আমারে টাকার লোভ দেখাইছে, আর কোনোদিন হবে না বাবু। অগ্নিশ্বর বাবু রাগে পা ছুড়ে বললেন, ছাড় ছাড় আমাকে, শয়তান বিশ্বাসঘাতক! নেন মিস্টার রায়, এদের নিয়ে যান। দলের খোঁজ আর নিরুদ্দেশ লোকগুলোর হদি সেটাই দিয়ে দেবে, না হলে মেরে চামড়া তুলে নেবেন। নরহরি তান্ত্রিক রাগে লাফিয়ে উঠলেন, কিন্তু ইন্সপেক্টর তাকে এক ধাক্কায় মাটিতে বসিয়ে দিলেন। বিরুদার নিচু গলায় বলল, সাধুজি, সাধনা আমিও করি, তবে সত্যের সাধনা। মনে রাখবেন, অধমের নাম সত্য সাধক বিরূপাক্ষ সান্যাল। তারপর রানী দেবীর দিকে ঘুরে বলল, ক্ষমা করবেন, এই রহস্য উন্মোচনের জন্য আমাদের আপনাকে মিথ্যে বলতে হয়েছিল। তবে চোখ বুঝে এতটা বিশ্বাস কাউকে করতে নেই।
দুনিয়া ভালো নয় রানী দেবী, স্বার্থ ছাড়া কেউই কিছু বোঝে না। যাওয়ার আগে রাগে গজগজ করে বলে গেলেন নরহরিতান্ত্রিক। আমি আবার আসবো, আবার। সাপের লেজে পা দিয়েছ খোকা, ছবল তো খেতেই হবে। গোয়েন্দাকে চর্মের মতো কুচিয়ে দেব, আবার আসবো। ঘরে বসে আছি, একটু আগের যে ঝড়টা হয়ে গেল তা মনে পড়লে এখনো গায়ে কাঁটা দিয়ে উঠছে। সবটা সাজিয়ে লিখে রাখতে হবে। সাক্ষাৎ মৃত্যুর সামনেও যে বুক ফুলিয়ে লড়াই করতে পারে সে বিরুদা ছাড়া আর কেই বা হবে। সমাজের এই দুষ্টুদের দমনের জন্য তো বিরুদার মতো মানুষদের জন্ম। অন্ধকার থাকলে তা দূর করতে আলো থাকবেই। বারবার মনে পড়ছে সত্য উন্মোচনে বিরুদার সেই প্রথম আবির্ভাব, সেই যে সেবার। না, বিরুদা রাখছে, এবার বেরোতে হবে। জমিদার বাড়ির আদর যত্ন ছেড়ে যেতে ভালো লাগছে না।